এবার তো বলো, চাকরিটা পেলে কি করে? হ্যাঁ বলছি, এই বলে সে চেয়ারটা নিয়ে তাদের সামনে বসলো আর বলতে শুরু করলো। দেখো মা, আমার 26 বছর পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। বাবা বেঁচে ছিলেন। 23 বছরে এমটেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিংয়ে তো এখন সব কলেজ বন্ধ হয়ে গেছে। আমার হাতে সরকারি চাকরি ছাড়া কোনো উপায় রইল না। পড়তে শুরু করলাম, অনেক পড়লাম, দিন রাত এক করে দিলাম, চাকরি হলো না। সেবারে দেখলাম 100 পদের জন্য পরীক্ষা দিচ্ছি 15 লাখ ছেলে মেয়ে, তবুও আশা ছাড়িনি। রেজাল্ট বেরোলো একে একে, কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না। পরে দেখলাম 100 জনের মধ্যে 50 জনই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স প্রায় সবই শেষ। 50 লাখ কেন, 50,000ও ছিল না আমার কাছে। দাদাও তখন আমাদের সঙ্গেই থাকতো। দাদাও বেকার ছিল। মা একটু নিমকি খাবে? অপর্ণা কথার মাঝখানে এমন কথা শুনে চমকে গেল মা এবং অপর্ণা। তন্ময় মাকে বলল, না, তুই খেলি না, তোকে ছাড়া আমি খাই কি করে বলতো? মা, 1 বছর ধরে আমি তো একাই খাচ্ছি। আজ চাকরি পেয়েছি বলে তোমার আমার সঙ্গে খেতে ইচ্ছে করছে? তুমি খাও না, আমি পরে খাবো। তন্ময়ের মা অনিচ্ছা সত্ত্বেও সে মিষ্টিটা খেতে শুরু করলো। অপর্ণা বলল, তুমি চাকরিটা পেলে কি করে আগে সেটা বলো। এসব তো জানি, খুব সাসপেন্স লাগছে তাই না? পরে সামলাতে পারবে তো? মিষ্টিটা খাও, নিমকিটা দিচ্ছি একটু পরে। কালই তন্ময় নিমকি কিনে কৌটো ভর্তি করে রেখেছে। তন্ময় কিছুটা নিমকি হাতে নিয়ে বলতে শুরু করলো, ঘরে দুটো বেকার ছেলে, বাবাও মারা গেলেন। প্রথমে মাংস খাওয়া কমলো, তারপর মাছ খাওয়া বন্ধ হলো। এমন অবস্থায় এসে দাঁড়ালো যে 3 জনের 3টে ডিম কিনতে 10 বার ভাবতে হতো। দাদা কাজ খুঁজতে শুরু করলো। কে কাজ দেবে? যেখানে কাজ হলেই হবে। একটা এটিএম গার্ডের কাজ করতো দাদা লুকিয়ে লুকিয়ে। বাবা ব্যাংকের কাজ করতো আর দাদা গার্ডের কাজ করে। লোকে হাসবে তো। দাদা কাজ করছিল আর আমায় বলেছিল পড়তে। আমার উপরে দাদার খুব ভরসা ছিল। পড়লাম, খুব পড়লাম, চাকরি হলো না। ইতিমধ্যে একটা আত্মীয়ের কাছে ধরা পড়ে গেল গার্ডের পোশাকে। চারিদিক থেকে অপমান ছুটে এলো। আমাকে সরকারি চাকরি পেতেই হবে। বয়স তখন 28। দাদা যেখানে কাজ করতো সেখানে চুরি হলো, হয়তো চাকরি চাই চোরেরও। দাদা নির্দোষ প্রমাণ হলেও সবার মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদা চুরি করেছে। অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো। আমাদেরও কিছু বলে যায়নি। আমার মাথার উপর থেকে ছাদটা একেবারেই চলে গেল। মা যেটুকু পেনশন পেত সেইটুকুই। আমি কাজ খুঁজলাম কিন্তু পেলাম না। মায়ের প্রেশার, সুগার প্রবলেম। পেনশনে 4,000 টাকা ওষুধেই চলে যায়, বাকি 1,000 টাকা সারা মাসের খাওয়া খরচ। একদিন দেখলাম মা রাতে না খেয়েই শুয়ে পড়ল। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। সবাইকে বললাম, আমি এমটেক একটা চাকরি হবে, দেখুন না, আমি এমটেক একটা চাকরি, কেরানির চাকরি হবে। আমি এমটেক একটা গার্ডের চাকরি হবে। আর দাদা এদিকে ফোন করে জানালো সে দিল্লিতে ভালোবেসে বিয়ে করে তার শ্বশুরের বিজনেস চালাচ্ছে। তার আর কোনো সমস্যা নেই। মা একদিন চলে গেল দাদার কাছে। মা কতদিন আর আমার কাছে না খেয়ে থাকবে? পড়ে থাকলাম আমি একা। তন্ময় তার মাকে বলল, মা, ঠিক বলছি তো? মা বলল, বাবু, আমি আর কি করব বল, আমার কিছু করার ছিল না। এই বলে তার মা কাঁদতে শুরু করলো হাউমাউ করে। মাকে শান্ত করলো তন্ময়। এদিকে অপর্ণা বলল, তারপর চাকরি পেলে কি করে? বলছি, এটাই তো গল্পের ক্লাইম্যাক্স। মা চলে যাবার পর আমার হাতে টাকা আসার কোনো সোর্স নেই। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। 2 দিন না খেয়ে রইলাম। পরের দিন রাতে বেরিয়ে দেখলাম বিয়েবাড়ি খাবার ফেলেছে। ফেলার আগে চাইলাম না, এতে ওরা আমাকে ভিখিরি ভাবতে পারে। তারপর ওরা ফেলে যাওয়ার পর লুকিয়ে প্লাস্টিকে করে কিছু খাবার নিয়ে এলাম। সেই খাবার আমি বাদে বাকি কুকুরেরা মুখে দিয়ে যাচ্ছিল। আমার পর একটু শান্তির মুখ দেখতে পেলাম। পেটটা একটু খিদে পেয়েছিল তো। এরপর দেখা হলো অপর্ণা তোমার সঙ্গে।
30 বছরের ছেলে হয়ে তোমার কাছে টাকা চাইবো। প্রথম প্রথম লজ্জা করলেও পরে কোনো উপায় ছিল না। মিথ্যে কথা বলে টাকা নিলাম। সেই টাকা দিয়ে চাল ডাল কিনলাম। এক সময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরিও করলাম। হয়তো বুঝতে পেরেছিল, তার পরদিন থেকে ব্যাগ আনতো না। ছেড়ে চলে গেল অপর্ণা। আবার 2 দিন না খেয়ে আছি। রাতে বেরোলাম, খাবার খুঁজতে পেলাম না। রাতে খিদে খুব পেটে ব্যথা করছিল, কিন্তু উপায় নেই, তার জন্যে পয়সা লাগবে তো। রাতে ট্রেনে উঠলাম। রাতেই ভেবেছিলাম পরদিন পকেট মারবো একজনের। সকাল সকাল বেরোলাম, শক্তি পাচ্ছিলাম না শরীরে। ট্রেনে ভিড় ছিল, আর পাশের একটা পকেট থেকে মানিব্যাগ বের করতে গিয়ে ধরা পড়ে গেলাম। হয়তো আমার কাজটা একদম নতুন তো, হাতটা খুব কাঁপছিল। ধরা পড়ার পর আমাকে খুব মারলো ওরা। মুখ ফেটে রক্ত বের হচ্ছিল, ঠোঁট ফেটে রক্ত পড়ছিল। দেখো মা। তন্ময় তার ঠোঁটটা উল্টে দেখালো তার মা আর তার প্রেমিককে। সেলাইয়ের দাগটা স্পষ্ট। হাঁ করে দেখছে অপর্ণা আর তার মা। তন্ময়ের মায়ের চোখ থেকে টকটক করে জল পড়ছে। এরপর আমি জেলে গেলাম। 3 মাস জেল খাটলাম। ওরা খুব মারতো জানো তো, বেত দিয়ে, লাঠি দিয়ে। 3 মাস পর বাড়ি ফিরলাম। 4টে দেওয়াল ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। বাড়িটা মায়ের নামে লেখা ছিল, সেটাও বিক্রি করতে পারলাম না। খাবো কি? জেলে তো ফ্রিতে তবু দুটো খেতে পেতাম। জেলের খবর পেয়েছিলাম বেসরকারি হসপিটালে নাকি কিডনি বিক্রি হয়। কিডনি ভালো থাকলে 10 লাখ। আর হসপিটালে গেলাম, ডাক্তাররা বলল একটা কিডনি ভালো আছে, আর একটা ঠিকমতো না খেতে পেয়ে খারাপ হয়ে গেছে। ভাবলাম ভালোটা বেচে দিলে খারাপ কিডনিটা নিয়ে আমার 3 মাসের বেশি আমি বাঁচবো না। বিশ্বাস করো মা, কিডনিটা বিক্রি না করলে 1 মাস না খেয়েই মরে যেতাম। সেখানে 3 মাস বেঁচে তো থাকতে পারবো। হাতে 10 লাখ টাকা, 3 মাস খরচ করতে হবে। 8 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম। এখনো 2 লাখ টাকা বেঁচে আছে। এই দেখো মা, বলে তন্ময় জামা তুলে দেখালো। অপারেশনের দাগ স্পষ্ট। আর কষ্ট দিস না আমায়। কষ্ট কিসের মা? তোমার ছেলে আর বেকার নেই, আর কেউ বেকার বলতে পারবে না। কত টাকা আছে এখন আমার কাছে, আর কোনো কষ্ট হবে না। কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটা আর আমি দেখতে পেতাম না মা। কিডনি বিক্রি করেছি বলেই তোমাদের আজ খাওয়াতে পারছি। জীবনের শেষ 3 মাস খুব ভালোই কাটবে মা। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবে, সুস্থ থাকবে।